নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা নাইটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার শুরু হয়েছে নিম্নচাপের দরুন সারাদিন বৃষ্টি, চারিদিক প্রায় জলমগ্ন। কিন্তু এই বৃষ্টি ওয়েদারে অসুবিধা তো নিশ্চয়ই অনেকেরই অনেক রকম আছে, কিন্তু তারপরও গল্প, কাহিনী, ঘটনা শোনা বন্ধ হয় কি? সেগুলো তো চলতেই থাকে। সে কথা মাথায় রেখে আজকেও তোমাদের জন্য এক দুর্দান্ত ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটি বেশ ভালো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি আমি ঠিক সেভাবেই তোমাদের কাছে তুলে ধরছি। অনেক বছর আগের কথা। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে, সানিয়ারিতে আমার অফিস। আমাদের দেশে সুন্দরবনের মতো সুন্দর অথচ ভয়ঙ্কর স্থান আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। শুনেছিলাম চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গিয়েছিল। একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার আপনার জন্য ফোন, বড় সাহেব ফোন করেছেন। সানিয়ারি অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজে একটু গাফিলতি দেখলেই ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোনটা ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল তাদের একজনের মারফত খবর এসেছে যে তারা সবাই আজ তেঁতুলবাকির চরে থাকবে। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেপ্তার করার বন্দোবস্ত করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই আমরা বের হচ্ছি। তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি 2-3 ফরেস্ট গার্ড নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানিক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের উপর। এরকম ভাবে প্রায় মিনিট 25 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম, যেটাকে কুমিরমারির খাল বলে থাকে। তেঁতুলবাকির চর এর শেষেই। এই তেঁতুলবাকির চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ মারাত্মক রকমের। দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথপথ করে উঠছে এই বাদা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। এই চিহ্নটা সব থেকে ভয়ানক, কারণ ওখানের মানুষদের জীবনযাত্রা খুব একটা সহজ ও সুখকর না। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘ নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে হয় যে এখানে বাঘে মানুষ মেরেছিল। সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙা চোরা কুঠিবাড়ি আছে, বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও সেরকম একটা কুঠিবাড়ি আছে।
চোরা শিকারীদের সেইখানেই পাওয়া যেতে পারে এই আশায় আমরা সেটার দিকেই এগোলাম। চারপাশে বুনো হেতাল গড়ানের ঝোপ, আর তার ভেতরেই সন্ধ্যার অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতন দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে আর যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারী তারা কোথায়? কয়েকটা ইঁদুর আর চামচিকে ছাড়া আর কিছুই নেই। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা এখানে আসবো এটা ওরা আগের থেকেই জেনে গেল? যাকে এতটা এসেছি যখন, একটু অপেক্ষা করেই যাই। তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর আরেকজনের নাম ইসমাইল। বিকাশ আগে জলদাপাড়া অভয়ারণ্যে পোস্টেড ছিল। তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায়। তারপর সে বদলে নিয়ে সুন্দরবনে এসে এই চাকরিতে যোগ দেয়। আর ইসমাইল আমাদের লঞ্চ ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা যেন পাল্টে গেল। বাইরের গাছপালার ভেতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল শুনতে পেলাম। টর্চ জেলে ঘড়িটা দেখলাম একবার, 8:30 বাজে। আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে। আমি ওকে কিছু বলতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমার মনে হলো বাইরেটা যেন বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে, ও বাবা, এই তো আমি, তোমার গদাই, আমার কাছে এসো বাবা। যেন আমাদের আশেপাশের হেতাল গড়ানের ঝোপের ভেতর থেকে হাওয়া এসে সেই আওয়াজটাকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে দেখলাম বিকাশের মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো, আর তারপরেই দাঁড়া গদাই, আসছি বলে ছুটতে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও সর্বনাশ, স্যার শিগগির আসুন বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সবকিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। বাবা, এই তো আমি, আমার কাছে এসো বাবা। বিকাশের পিছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞাসা করলাম, গদাই কে, আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশদার ছেলে। ওকে বাঘে নিয়ে গিয়েছিল গত বছর। এ নিঘাত বেগবুজ স্যার, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশদাকে আর বাঁচানো যাবে না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুঠিবাড়ির পেছন দিকটায়। এদিকে জঙ্গল আরো অনেক বেশি গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে বিকাশের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে।
আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব, এই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু। জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূর ও অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেই সুযোগে বিকাশ তাকে এক খুশিতে ছিটকে ফেলে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে যেন এগুলো আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এরা কিছুতেই নড়বে না। বিকাশের যখন আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে, এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ে। পলক ফেলার আগেই তাকে নিয়ে জঙ্গলের ভেতরে উধাও হয়ে গেল। আর আমারও চোখের সামনেটা সব ঝাপসা হয়ে এলো। তারপর যখন জ্ঞান ফিরল দেখি ইসমাইল জল এনে আমার মুখে চোখে ছিটা দিচ্ছে। ওর হাত ধরে ধীরে ধীরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই, ফাঁকা। আর আবারও আগের মতোই ঝিঝি আর পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম, কিন্তু আর পেলাম না। তারপর ফিরে এলাম নিজের জায়গায়। কয়েকদিন পরে একটা বাঘের ক্ষতবিক্ষত মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ আর মাথাটা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, আর তার শরীরটা অনেক রকম আঘাতে ছিন্ন ভিন্ন। এরকম এক ক্ষমতাবান প্রাণীকে কে এভাবে খুন করলো, সেটা আজও এক রহস্য, যার সমাধান হয়তো আর কোনোদিনই পাওয়া যাবে না। এই ছিল আজকের ঘটনা, সম্পূর্ণ অন্যরকম একটি ঘটনা। আমি এর আগে কোনোদিনও এরকম বাঘ শিকার, বাঘ মেরে ফেলেছে বা বেগবুদ, এই ঘটনা শোনায়নি তোমাদের, আজকে প্রথম। বেশ ভালো লাগলো। আর একদম ঠিক কথা বলেছেন লেখক। আমাদের সুন্দরবন যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর, রহস্যময়। পুরো সুন্দরবনের সঠিক রহস্যের কিনারা হয়তো আজও কেউ করে উঠতে পারেনি। অনেক কিছু অজানা রহস্য সুন্দরবনের প্রতিটা খাঁজে খাঁজে কিনারে কিনারে রয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছেও যদি দুর্দান্ত কিছু ঘটনা কালেকশনে থেকে থাকে আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব দারুণ ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে শেয়ার করে নেব। আর তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধ্যে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের কাছ থেকে সাবস্ক্রাইব আর লাইক আর অবশ্যই করে কমেন্ট আবশ্যক।
তোমাদের অনুপ্রেরণাতেই আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।